আমরা যারা রাস্তাঘাটে ট্রেনে যাতায়াত করি, আমাদের এইরকম সুন্দর ড্রেস পোশাক দেখে আমাদেরকে বলে বাংলাদেশী। আপনাদের মনে হচ্ছে এটা শোনা কথা। জি না, শোনা কথা না, প্র্যাকটিক্যালি কথা। আমাকেই জিজ্ঞাসা করা হয়েছিল গত 2 দিন আগে, 2 দিন না 3 দিন আগে মাত্র আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। এই তো বৃহস্পতিবার, আজ কি বার? সোমবার। 3 দিন পার হয়ে গেছে, আজকে 4 দিন। এই বিরাটি পার হওয়ার পরে মধ্যমগ্রাম ঢোকার আগে আমাকেই জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশী। তো আমি বললাম না, আমি বসিরহাটের ছেলে, থাকি কলকাতা। বললো না, মানে ড্রেসপত্র দেখে মনে হলো বাংলাদেশে। আমি তখনই বললাম জি না, বাংলাদেশের ভিসা এখন বাংলাদেশিদের জন্য বন্ধ করা আছে। বললো না, চালু আছে। তৎক্ষণাৎ আমি উত্তর দিয়ে বললাম যে ভাইজান, আমি ও বিষয়ে কোন রকম ভাবে ইন্টারেস্টেড নই, অতএব ওসব বিষয়ে আমার সঙ্গে কথা বলে লাভ নাই। আমি কথাটা এড়িয়ে গেলাম। আচ্ছা, এই কথাটাই সেম এই টাইপের কথাই হয়েছিল গত কিছুদিন আগে। আমাদের একটা ছেলে, তার নাম হলো রেজাউল, ঠিক না ভাই? রেজাউল ভাই, সে আসছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশ ইজতেমা থেকে ফিরছিল। তো গেদে লোকালে করে আমাদের কলকাতা লাইনে ঢুকছিল দমদমের দিকে। সেখান থেকে আস্তে আস্তে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তুই বাংলাদেশী? ও বললো না। পাঞ্জাবি পায়জামা, মাথার টুপি, দাড়ি, হাজি রুমাল দেখে তো মনেই হচ্ছে তুই বাংলাদেশী। বিভিন্ন কথাবার্তা বলতে বলতে রেজাউল ভাইজানকে যখন কথাবার্তার চাপে ফেলা হলো, সে তখন কথাবার্তা বলতে বাধ্য হয়েছে। তৎক্ষণাৎ ওখানে কথাবার্তা বলা চলছে যে এখানে যারা মোল্লা, যারা জেহাদি, যারা মুসলমান, যারা এখানে কি টুপিওয়ালা যারা আছে, এদেরকে এখান থেকে খালি করতে হবে, এখান থেকে ভাগাতে হবে। আরো গরম গরম বিভিন্ন রকম কথা বলতেছিল। ওই সময়ে বাংলাদেশি পুলিশদের ব্যবহার, অপব্যবহার, বিভিন্ন রকম কথা বলছিল, আমাদের বিএসএফ দের প্রশংসা করছিল। ওই সময় আমাদের রেজাউল ভাইয়ের একটা ত্রুটি তুলে ধরা হয়েছে যে তিনি নাকি বলেছেন বিএসএফ কে কোন রকম কটু কথা বলেছেন। এই কথাতে তারা নাকি তার উপরে চড়াও হয়ে তার দাড়ি ছিঁড়েছে, তার মাথার হাজি রুমাল ফেলে দিয়েছে, টুপিটা টেনে ফেলে দিয়েছে। আপনার কি মনে হয় ওটা শুধু রেজাউলের সাথেই ঘটে? তারও কিছুদিন আগে আমাদের একজন চাচা যান ট্রেনে হকারি করছিলেন, লজেন্স বিক্রেতা, বাদাম বিক্রেতা, তার দাড়ি ধরে টান মারা হয়েছে। ট্রেনে বলা হয়েছে বল জয় শ্রীরাম, নাহলে এখানে লাথি মেরে তোকে মেরে ফেলা হবে। ওই চাচা তখন বলতে বাধ্য হয়েছে, বলার পরে তাকে কি করা হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। আমি মূল কথা বলতে চাইছি, মুসলমান, আপনার যদি মনে হয় কামড়া কামড়ি করা আপনার ভালো, এক মাসলাক আর এক মাসলাককে কামড়া কামড়ি করা, ঠেলাঠেলি করা ভালো, আপনার যদি মনে হয় এক হুজুর আর এক হুজুরকে নিয়ে পাঞ্জাবি ধরে টানাটানি করা ভালো খুবই, আপনার যদি মনে হয় এই টানাটানি করাটা খুবই ভালো, তাহলে এই আপনার অভ্যাসটাকে অন্যরা অভ্যাসে পরিণত করে ফেলেছে, তারা আপনার দাড়ি ধরে টান মারছে। এই মুখ থেকে আপনারা যেই সমস্ত আলেমদের নিয়ে কামড়া কামড়ি শুরু করেছেন, আপনাকেই কামড়াতে আসছে, ওই জিভ টেনে ছিঁড়ে ফেলবে, কিছু করতে পারবেন না। যেই মুখ থেকে জোরে আমিন আস্তে আমিন নিয়ে মারামারি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, ওই মুখ, ওই জবানকে বন্ধ করার জন্য ওই মসজিদেই তালা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। তার নাম ওয়াকফ বোর্ড, আপনার হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে। তার জন্য কেন্দ্রের ভিতরে কি পাশ করা হলো, সেখান থেকে তারা পার্লামেন্টে সম্পূর্ণভাবে পাশ করিয়েই নিয়েছে। কারণ সমস্ত মুশরিকরা কি এক না দুই? সবাই এক। আমরা শুধু মনে করি ওরা আমার ভাই, ওরা আমার ভাই, ওরা আমার ভাই। আমরাই বলেছিলাম ভারতবর্ষে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। না, তোমরা আমাদেরকে ভাই ভেবেছো, আমরা তোমাদেরকে ভাই ভাবি। আর আমরা এটাও বিশ্বাস করি এদেশের ভিতরে এখনো পর্যন্ত মানবতার মতো, মানুষের মতো মানুষ এদেশের সুনাগরিক আছে না নাই? আছে না নাই?
সেটা বিজেপির ভিতরেও আছে, কংগ্রেসের ভিতরে আছে, সিপিএম এও আছে, টিএমসি তো আছে। এক কথা আমি পার্টি লেভেল না, যে কোনো পার্লামেন্টে যাওয়া যে কোনো নেতা নেত্রীদের ভিতরে এই মানবতা আছে না নাই? আছে। অটল বিহারী বাজপেয়ী একজনকে চেনেন তো? তিনি একজন কি নেতা? বিজেপি। তিনি যখন প্রধানমন্ত্রী আছেন ওই সময়ে একজন শিক্ষিত কি প্রয়োজন? রাষ্ট্রপতি প্রয়োজন। তো তিনি নির্বাচন করেছেন কাকে? এপিজে আব্দুল কালাম। তিনি ইউনিভার্সিটিতে প্রফেসর লেভেলে তিনি কি করাচ্ছেন? ক্লাস করাচ্ছেন। ওই সময় তার ল্যান্ড ফোনে, ইউনিভার্সিটির ল্যান্ড ফোনে ফোন এসেছে। কার ফোন? দেশের কি প্রধানমন্ত্রী, তার ফোন এসেছে। তো এপিজে আব্দুল কালাম স্যার বলছেন, প্রফেসর এখন ক্লাস নিচ্ছে, কোন প্রধানমন্ত্রীর এখন কল ধরার টাইম নয়, অপেক্ষা করতে বলো, মাস্টার আসবে তারপরে কলে কথা বলবে। প্রধানমন্ত্রীও কত গুরুত্ব দিয়েছেন, শিক্ষককে কত মান্যতা দিয়েছেন, প্রধানমন্ত্রী কল কেটে দেন নাই। তখন বলেন তো মিনিটে কত টাকা করে কাটতো? কথা ঠিক না ভুল? কল কাটেন, কল কেটে দিয়ে স্যারকে অপমান করেন। স্যার বলে দিয়েছেন অপেক্ষা করতে, তো তিনি কেটে দিয়ে অপেক্ষা করতে পারতেন, তিনি কল কাটেন, কল ধরে রেখে অপেক্ষা করেছেন। আমি বলতে চাইছি তদানীন্তন সময়ের শিক্ষিত মন্ত্রীরা শিক্ষিত মানুষদেরকে গুরুত্ব দিয়েছিল। বর্তমান সময়ের মূর্খ নেতারা মূর্খ চামচাদেরকে তারা গুরুত্ব দেয়। আমার মূল কথা হলো, চামচামি করার জন্য দেশ দুনিয়া নয়, শিক্ষিতদেরকে যখন গুরুত্ব দিয়ে প্রত্যেকটা সেক্টরে যখন বসাতে পারবেন, দেশের ভিতরে বর্তমান সময়ে যে বাজেট, যে ট্যাক্স করা হয়েছে, এই ট্যাক্স ফাইল যদি দেখা হয় তাহলে গরিবরাও মরছে, নতুন নতুন ব্যবসায়ীরাও মরছে। আমি আবারও বলছি আপনাকে, আমি কাউকে ধরে কামড়া কামড়ি উদ্দেশ্য না। মুসলমান আপনি আর আমি যত কামড়া কামড়ি করব, আমাদেরকে অন্যরা কামড়াতে সুযোগ পেয়ে যাবে। কথা ঠিক না বল? অতএব আমরা একটু আসি না সরাসরি কোরআন থেকে কথা শুনি না, কাউকে কামড়ানোর প্রয়োজন নাই। কে নিচে আর কে উপরে, কে ঠ্যাঙে পা লাগালো আর কে লাগালো না, ওই নিয়ে চিন্তায় আছি আমরা। আমি আপনাকে বলছি, ওয়াকফ বোর্ডের গায়ে হাত দেওয়ার সাহস তখন পেয়েছে আমাদের মুসলমান নামক গাদ্দাররা যখন তাদের সহযোগী হয়েছে। তার ভিতরে আপনার যদি মনে হয় তারা কারা, তার নাম হলো মুসলমানের সন্তান। তার নাম একজন হিন্দি একজন সাংবাদিকা আছে, কি একটা লিয়াকাত, একজন লিয়াকাত, এই টাইপের শেষে নাম আছে, কিন্তু মহিলা। আমাদের দেশের ভিতরে, আমাদের রাজ্যের ভিতরে একজন আছে আরামবাগ টিভির শফিকুল ইসলাম, এও একজন মুসলমান, অথচ সে কি সম্পূর্ণভাবে কাজ করে ওই যে ওদের পক্ষপাতিত্বে কাজ করে, অথচ জন্মগত কি মুসলমান। সে আমাদের দেশের ভিতরে বাজেট হয়েছে, তো একজন অধিকারী বলে একজন গাদ্দার আছে, মানে যেদিকেই সুযোগ পায় সেদিকেই সে পাল্টি মারে। তার নাম কি অধিকারী। তো এই জিনিসটা বেশি নিচে আর নামলাম না ভাষাতে। এ তখন একটা সাংবাদিকদের সামনে ঘোষণা দিচ্ছে, কেন্দ্র থেকে বাজেট ঘোষণা করা হয়েছে, এবার পশ্চিমবঙ্গ থেকে বাজেট ঘোষণা করা হলো মাদ্রাসাগুলোর জন্য, সিনিয়র মাদ্রাসাগুলোর জন্য নাকি নতুন করে শিক্ষার খাতে নাকি বাজেট ঘোষণা করা হলো। এটা কি বাংলাদেশ নাকি ভারতবর্ষ? তো তুমি কোথায় বাস করছো? তুমি কোথায় বাস করছো? তুমি তো ওই লোক যে মেদিনীপুরের শাহজাহান সাহেবের বাড়িতে গিয়ে গরুর গোস্ত খেয়ে আবার সেই গোস্তর বিরুদ্ধে আবার তুমি গান গাও।
কথা ঠিক না ভুল? ও যখন যেদিকে মজা পায় ও সেখানে গিয়ে তখন কি করে, চাটতে শুরু করে। আল্লাহ ওইটা তো আরো ওর যেন বরকত দেখ বলি আমি। আমি আপনাদের সকলকে এতক্ষণ ধরে এই যে কথাগুলো বললাম কেন বলেছি, আমি মূলত কথাই বলতে চেয়েছি আমরা যেন তাফসীর শুনতে যেন অভ্যস্ত হই, আমরা যেন মুসলমানের বিরোধিতায় যেন না লেগে থাকি ইনশাআল্লাহ। এই মানসিকতা পরিবর্তন করেন, টেন্ডেন্সি পরিবর্তন করে ফেলেন। কারা জোরে আমিন আর কারা আস্তে আমিন? আচ্ছা বলেন তো, ওই গাজার মুসলমানরা কি আস্তে আমিন বলে? কি আমিন বলে? জোরে আমিন বলে পড়ার মানুষ ওরা। তা আমরা ওদের জন্য কাঁদি তো, ওদের জন্য দোয়া করি তো, তো কেন তাদের বিরুদ্ধে আমি কথা বললাম না? এগুলো ছোট ছোট বিষয়, কি ছোট বিষয় একদম। এটা শাফিঈ মাসলাকের একটা নিয়ম, একটা পদ্ধতি। তো আমরা চার মাযহাবকে সম্মান করি কিনা? তোরা সেই বিষয়টাকে সম্মান করে, ওটা সেটাকে তারা মেনে চলে, এটার সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমি বলতে চাইছি যার কালেমা আছে সে আমার মুসলমান ভাই, যার নামাজ আছে সে আমার মুসলমান ভাই। আসছে সামনে রমজান মাস, যার রমজান মাসের সিয়াম আছে, রমজান মাসের সিয়াম পালন করা আছে, সে আমার কি মুসলমান ভাই। যে বাইতুল্লাহকে হজ করার স্থান মনে করে সে আমার মুসলমান ভাই। যে মদিনাতুন নবাবিতে যেখানে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়াটা সুন্নাহ মনে করে, একটা ইবাদত